নমস্কার। আজকের যে শুনানি ছিল এসএসসি মামলার কলকাতা হাইকোর্টে, সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে একদম স্পষ্ট বলে দিলেন যে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসবে না, একদম স্পষ্টতা তিনি একথা বললেন। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। চিহ্নিত অযোগ্য যখন কথাটা উঠে আসে, তার মানে চিহ্নিত যোগ্যরাও আছে আর চিহ্নিত অযোগ্যরাও আছে, তাই তো? এখান থেকে তো সেটাই প্রমাণিত হয়, চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। আচ্ছা, এটা একটা পয়েন্ট। পাশাপাশি আরো কিছু কথা তিনি বলেছেন, যেরকম একাডেমিক স্কোর যেটা 35 ছিল 10 হয়েছে, লেকচার ডেমনস্ট্রেশন সেখানে 10 নাম্বার দেওয়া হচ্ছে, আবার প্রায়র টিচার এক্সপিরিয়েন্সে 10 নাম্বার দেওয়া হচ্ছে। এই কোনো কিছুতেই হস্তক্ষেপ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য তথা হাইকোর্ট। আবার এইটাও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের আগে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এসএসসি কে। এটাও একটা বিষয়। শুধু নিয়োগ বিজ্ঞপ্তির বদল আনা দরকার কোথায় পড়লো? চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু আসলে প্রশ্ন যেটা সব থেকে আগে দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে যে চিহ্নিত যখন হয়েই যাচ্ছে তারা, তাহলে ফ্রেশ সিলেকশনের দরকার। সেই তালিকাটা নিশ্চয়ই এসএসসির বা পর্ষদের কাছে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে আছে। সেই তালিকা রাজ্য সরকার দিচ্ছে না কেন? যদি এই তালিকা দিতে তারা অপারগ হয়, তাহলে এই যে পরীক্ষায় বসতে পারবে না, এই কনফার্মেশনও কি করে রাজ্য সরকার করছে এটা আমরা পাবো? এই কনফার্মেশন কোথা থেকে পাবো আমরা যে রাজ্য সরকার এই কাজটা করবে? যারা অযোগ্য তাদের শাস্তি দেওয়া হবে, সেটা না দিয়ে তারা যে সত্যই পরীক্ষায় বসতে পারবে না, তার কি প্রমাণ আমরা পাবো? আবার যে কারচুপি হবে না, আবার যে দুর্নীতি হবে না, তার কি প্রমাণ পাবো আমরা? সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ দেখতে পেয়েছি অলরেডি অযোগ্যরা, বেশ কিছু অযোগ্য, চিহ্নিত অযোগ্য, যারা আগেই কারচুপি করেছে, যারা আগে দুর্নীতি করেছে, যারা আগে ঘুষ দিয়ে চাকরি কিনেছে, যে চাকরি বিক্রি করেছে সেও যেমন দোষী, যে চাকরি কিনেছে সেও সমানভাবেই দোষী। সুতরাং তারা অলরেডি পরীক্ষার ফর্ম ফিল আপও করছে। তাহলে যখন ফর্ম ফিল আপ তারা নির্দ্বিধায় করতে পারছে, তাহলে পরীক্ষায় বসতে না দেওয়ার প্রসেসটা কিভাবে রাজ্য সরকার করবে সেটা এখন দেখার বিষয়। পাশাপাশি এটা হতে পারে কি যে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না? আচ্ছা, সেটাও অনিশ্চয়তার পথে। তারপর কিভাবে, কারণ আমরা দেখেছি গেজেটে বা নোটিফিকেশনে আলাদা করে অযোগ্যদের জন্য কিছু বাধা নেই বা নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা নেই মানে তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারছে, এবং একই সাথে যেরকম ভাবে প্রায়র টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার তারাও পাচ্ছে, এজ রিল্যাক্সেশন তারাও পাচ্ছে। এই প্রসঙ্গটা নিয়ে আজকে যখন কথা বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে অভিজ্ঞতার উপর যে নাম্বার, অভিজ্ঞতার উপর নাম্বার তো ওপেন টু অল মানে টেন্টেড, আনটেন্টেড এবং আনসাকসেসফুল, মানে 2016 যে ক্যান্ডিডেটরা আছে সকলের জন্যই এটা খুব ভালো। 2016 ক্যান্ডিডেট আনসাকসেসফুল, ঠিক আছে, তারপরে আনটেন্টেড, ঠিক আছে, কিন্তু টেন্টেড কেন? কেউ যদি কোনো অন্যায় করে, কেউ যদি কোনো দোষ করে, কেউ যদি কোনো দুর্নীতি করে, তাকে কি আবার পরীক্ষায় বসতে দেওয়া যায়? এটা একটা প্রশ্ন উঠছে। তারপরে আসছে, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো কথা বললেন যে যারা আনটেন্টেড তারা পাবে এজ রিল্যাক্সেশন, আর যারা টেন্টেড তারা রিল্যাক্সেশন পাবে না। তার মানে অবশ্যই পরীক্ষায় বসতে পারছিল, মানে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু তার কথা অনুযায়ী এটাও প্রমাণিত হয়ে গেল, তার মানে তারা পরীক্ষায় বসতে পারছিল, কিন্তু তারা এজ রিল্যাক্সেশন নাকি পাবে না, এই কথা তিনি বলছিলেন আজকে বলেছেন। তারপর যথারীতি পরবর্তী সবকিছু হয়ে যাওয়ার পর, দীর্ঘ শুনানি শোনার পরে, চলার পরে সৌগত ভট্টাচার্য বললেন যে অযোগ্যরা বসবে না পরীক্ষায়, একদম সাফ তিনি জানিয়ে দিলেন। কিন্তু ওই যে বললাম, বেশ কিছু প্রসঙ্গ থেকে যাচ্ছে, অনেকগুলো প্রসঙ্গ থেকে যায়, অনেকগুলো সংশয়, অনেকগুলো প্রশ্ন এসে পড়ছে পরপরই। চিহ্নিত অযোগ্য যখন বলা হচ্ছে, চিহ্নিত শব্দটা মানে তারা অবশ্যই চিহ্নিত, সেই তালিকা অবশ্যই আছে এসএসসির কাছে। তাহলে সেই তালিকা না প্রকাশ করে কেন অযোগ্যদেরকে বাদ না দিয়ে অন্য আবার পরীক্ষা নেওয়ার দিকে অন্য পথ অবলম্বন করতে হলো? তাহলে সেই তালিকার সংখ্যাটা কতটা, একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। পাশাপাশি আবার এটাও আসছে যে কেন
এই তালিকা প্রকাশ না করে যোগ্যদেরও এইভাবে বলি প্রদত্ত করা হলো। কারণ অযোগ্যদের বাদ দিলেই যোগ্যদের চাকরি থাকতো। যোগ্যদের চাকরি থাকলে এখন যে ভ্যাকেন্সি আপডেট হয়েছে সেই নতুন ভ্যাকেন্সিতে নতুনরা পরীক্ষায় বসতে পারতো। নতুনরা অনেক দিন ধরে আশা করে বসে আছে একটা এসএসসির জন্য। কবে থেকে বিএড, গ্র্যাজুয়েশন, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে তারা একটা এসএসসির জন্য, সেটা তারা খুব ভালো করে সহজে পেতে পারতো। তাহলে যোগ্যদের সাথেও ন্যায় বিচার করা হতো, আবার নতুনদের সাথেও ন্যায় বিচার করা হতো, আর অযোগ্যদের শাস্তি দেওয়া হতো, তাতে করে পরবর্তীতে চাকরি বিক্রি হলেও কেনার মানসিকতা কারণ না থাকে, আর কিনতে লোক না থাকলে আর বিক্রির জায়গাটাও বন্ধ হয়ে যাবে। দুটোই সমান অপরাধ, এটা আমি বারে বারে বলছি। কিন্তু ক্রাইসিসের সময়ে যদি এই বিক্রি হয়, তখন যদি কেউ না কেনে, যদি এইরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় যে টাকা দিয়ে চাকরি পেলে সে চাকরি ভোগ করা যায় না, এই রকম যদি তাদের শাস্তিমূলক কিছু দৃষ্টান্ত থাকে, তাহলে পরবর্তীতে লোকজন টাকা দিয়ে চাকরি পেতে গিয়ে দুবার ভাববে। তো এই যে প্রসঙ্গগুলো বা এই প্রশ্নগুলোর এই সংশয়গুলো তো থাকছে। এখন কি হয় পরবর্তীতে দেখবো। তবে আজকেই আবার আমরা দেখবো যে 32,000-এর যে শুনানি আছে, চলছিল, 2টো থেকে শুরু হয়েছিল সেই শুনানি, সেই শুনানিতে ঠিক কি কি বলা হলো সেটা নিয়েও পরবর্তী ভিডিওতে আমি বলছি। তবে প্রাথমিকের 32,000-এর যেন এই অবস্থা না হয় সেটাই প্রত্যেকের কামনা। দেখা যাক, তবে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো খবর পেলেও পাওয়া যেতে পারে। কোন দিকে যাচ্ছে শুনানি, কি কোন দিকে গেল, কি রায় বলা হলো রায়ে, সেটা একবার দেখে নেব পরবর্তী ভিডিওতে। আমি অবশ্যই সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেহেতু এটা এসএসসি মামলা নিয়ে করলাম, সুতরাং এখন এটাতে প্রাথমিক নিয়ে কথা বলছি না। পরবর্তীতে কি হয়, কি হতে চলেছে, কোন দিকে কি জল গড়াচ্ছে, কারণ আমরা জানি যে 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। সুপ্রিম কোর্ট খোলার পরে রাজ্যের আইনজীবীরা কি সুপ্রিম কোর্টের কাছে যাবে, নাকি আন্দোলনকারী শিক্ষকরা কি করবেন, তাদের কি অভিমত, সে সমস্ত কিছুর আমাদের দেখতে হবে। 1-2 দিন আমাদের একটু সময় নিয়ে দেখতে হবে প্রত্যেককেই, আপনারাও জানেন। আর আপনারা কি ভাবছেন, আপনাদের কি অভিমত, আপনারা কি বলতে চাইছেন, সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।